আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদেরকে খুব মিস করছি। আমার আজকের এই ক্লাসটা তোমরা ভালো করে মনোযোগ সহকারে বারবার দেখবে। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর অর্থনীতি বিষয় নিয়ে একটি ক্লাস শুরু করছি। অর্থনীতি দ্বিতীয় অধ্যায়, অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। এখন আমি স্লাইডে কিছু ছবি দেখাচ্ছি। ছবিগুলি দেখে তোমরা একটু বোঝার চেষ্টা করো যে এগুলি কী। এই যে এখানে ভূমি, বিদ্যুৎ লাইন, নদী থেকে মাছ সংগ্রহ, রাস্তা ও ওভার ব্রিজ, এগুলি আমাদের বিদ্যুৎ লাইন, বিদ্যুৎ আমাদের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, বিদ্যুৎ শিল্প কারখানায় ব্যবহৃত হয়, নানান কাজে বিদ্যুৎ ব্যবহৃত হয়। ভূমি থেকে আমরা অনেক কিছু উৎপাদন করি, ধান, গম, আখ, পাট, নানান কিছু উৎপাদন করি। মাছ নদী থেকে আমরা মাছ উত্তোলন করছি, সংগ্রহ করছি আমাদের খাবারের জন্য। এই যে ওভারব্রিজ কেন দেওয়া হয়েছে? এই যে মানুষের যাতায়াতের সুবিধার জন্য। তাহলে এগুলিকে আমরা আমাদের ব্যক্তি জীবনে এগুলিকে আমরা কি বলবো? এগুলিকে তোমরা একটু বোঝার চেষ্টা করো তো। আমি আরও কিছু ছবি দেখাচ্ছি। দেখো, স্বাস্থ্যকেন্দ্র, সুতার কারখানা। স্বাস্থ্যকেন্দ্র আমরা কি কারণে ব্যবহার? স্বাস্থ্যকেন্দ্র বলতে আমরা হাসপাতালকে বুঝে থাকি। এগুলিতে আমরা আমাদের চিকিৎসা সেবা নিতে আসি। সুতার কারখানা, সুতা, যে সুতা দিয়ে কাপড় বোনা হয়, কাপড় সেলাই হয়, সুতার কারখানা। তো এগুলি আসলে কি? এর উপরে ছবিগুলোর দ্বারা আমাদের কি ধারণা হলো? আমরা কি কিছু বুঝতে পারছি? তোমরা অবশ্যই কিছু বুঝতে পারছো। তোমাদেরকে আরও একটু সহজ করে বলি, এগুলি আসলে কোন ধরনের সম্পদ? এখন খুব সহজ হয়ে গেছে। এগুলি আমাদের একটা সম্পদ এবং এগুলি হচ্ছে অর্থনৈতিক সম্পদ। তাহলে আজ আমরা অর্থনৈতিক সম্পদ সম্পর্কে আলোচনা করব। অর্থনৈতিক সম্পদ কি এটা আমরা জানব এবং এই নিয়ে আমরা আজকে ক্লাস বিশ্লেষণ করব। সম্পদ, সাধারণত আমরা সম্পদ বলতে বুঝি আমরা যা ব্যবহার করি সব কিছুই সম্পদ। আমাদের প্রয়োজনে যা কিছু লাগে সবগুলিকে আমরা সাধারণত সম্পদ বলে থাকি। কিন্তু অর্থনীতির ভাষায় সম্পদ বলতে বোঝায়, অর্থনীতিবিদদের কাছে কিন্তু সব জিনিসকে সম্পদ বলা হয় না। অর্থনীতি ভাষার সম্পদ হলো আমরা যা চাই তা পেতে হলে যদি অর্থ ব্যয় করা হয় তবেই সেটা সম্পদ। অর্থাৎ আমাদের প্রয়োজনে যা কিছু লাগে তা আমরা অর্থ দিয়ে ক্রয় করতে যদি পাই তাহলে সেটাই সম্পদ। তাহলে আমরা সংজ্ঞাটা একটু দেখি। অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত জিনিস বা দ্রব্য যেগুলো পেতে অর্থ ব্যয় করতে হয়। যে আমি আগেই তোমাদেরকে বলেছি, আমরা যা আমাদের প্রয়োজনে যা কিছু অর্থ দিয়ে ক্রয় করতে হয় তাকেই বলে সম্পদ। এই যে জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি, ঘরবাড়ি, টিভি, শিক্ষকের পাঠদান, আসবাবপত্র, ডাক্তারের সেবা, সব কিছু আমাদের অর্থের বিনিময়ে ক্রয় করতে হয়। অর্থের বিনিময়ে আমরা এই প্রয়োজন মেটাতে হয়। একটা টিভি আমাদেরকে কিনে আনতে হয়, বাড়ি বানাতে হলে অর্থ ব্যয় হয়। শিক্ষকের পাঠদান, সেটাও অর্থের বিনিময়ে শিক্ষকের কাছ থেকে পাঠ নিতে হয়। ডাক্তারের সেবা, আমরা ডাক্তারকে কাছে চিকিৎসা সেবা নিতে যাই অর্থের বিনিময়ে। আসবাবপত্র ক্রয় করতে হয় অর্থের বিনিময়ে। তাহলে আমরা সম্পদ কি আমরা বুঝতে পারছি। যে জিনিস আমরা কি করব? অর্থ দিয়ে ক্রয় করব। আমাদের প্রয়োজনে, অর্থের প্রয়োজনে আমরা এই জিনিসটি আমরা পাবো, সেই জিনিসটি হচ্ছে অর্থনৈতিক
সম্পদ। তাহলে এখানে আরও কিছু জিনিস দেখাই তোমাদের। এই যে টিভি, তেল উত্তোলন, আসবাবপত্র, ঘর, এই যে আমি বললাম আমরা যা অর্থের বিনিময়ে ক্রয় করি সবই অর্থনৈতিক সম্পদ। এই সম্পদগুলিকে আবার দুইটি অর্থে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দৃশ্যমান সম্পদ আর একটা হচ্ছে অদৃশ্যমান সম্পদ। এই যে এখন আমরা টিভি, তেল উত্তোলন, আসবাবপত্র, ঘর, এই যে সম্পদগুলি দেখতেছি এগুলি তো আমাদের অর্থনৈতিক সম্পদ। তো এই সম্পদগুলিকে আমরা কোন ধরনের সম্পদ বলবো? কোন ধরনের সম্পদের ক্ষেত্রে পড়ে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলি কোন ধরনের সম্পদ। এগুলি দৃশ্যমান সম্পদ বলতে আমরা কি বুঝি? যেগুলি চোখে দেখা যায়, যে সম্পদগুলিকে আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি, এগুলি হচ্ছে দৃশ্যমান সম্পদ। তাহলে এগুলিকে আমরা বলবো দৃশ্যমান সম্পদ। সবগুলি সম্পদকে আমরা স্পর্শ করতে পারি, চোখে দেখা যায়, সেই জন্য এগুলি হচ্ছে দৃশ্যমান সম্পদ। দৃশ্যমান সম্পদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি, সেই সম্পদগুলি হবে বস্তুগত। সেই সম্পদগুলি কি হবে? বস্তুগত, ধরা যায়, ছোঁয়া যায়, সেই জন্য এগুলি হচ্ছে বস্তুগত। এখন আসো অদৃশ্যমান সম্পদ কোনগুলি। অদৃশ্য কথার অর্থই হচ্ছে যা চোখে দেখা যায় না। যা চোখে দেখা যায় না সেগুলি হচ্ছে অদৃশ্যমান। শিক্ষকের পাঠদান, ডাক্তারের সেবা। এখন তোমরা বলতে পারো ডাক্তার যে সেবা দেয় সেটা তো আমরা দেখি, শিক্ষক যে পাঠ দেয় সেটা তো আমরা দেখি। শিক্ষকের পাঠদান এবং ডাক্তারের সেবা এগুলি অবস্তুগত। ওনার সেবা বলতে কি বোঝায়? সেবা যা আমরা ধরে স্পর্শ করতে পারি না, ধরে আমরা বুঝতে পারি না যে সেবা এই জিনিসটা, এটা অনুভব করার জিনিস, সেজন্য এটা অদৃশ্য। পাঠদান, এখন এক্ষেত্রে আমরা মায়ের যে সন্তান লালন পালন করা, এটা একটা তো সেবা। তাহলে এটাকে কি আমরা সম্পদ বলবো? বলো তো। না, মা কোনো কিছুর বিনিময়ে সন্তানকে সেবা করেন না। ডাক্তার যে সেবা দিচ্ছে সেটা অর্থের বিনিময়ে, শিক্ষক যে সেবা দিচ্ছে সেটা অর্থের বিনিময়ে, এবং তার এই সেবাটা, এই যে সম্পদটা, এই সম্পদটা অদৃশ্যমান, অবস্তুগত সম্পদ। অদৃশ্যমান এবং অবস্তুগত সম্পদ। নার্সের সেবা, সেটাও সে অর্থের বিনিময়ে করে, সেটাও একটা অদৃশ্যমান, অবস্তুগত সম্পদ। তাহলে আমরা সম্পদ সম্পর্কে অবশ্যই একটু ভালো ধারণা পেয়ে গেছি যে কোনগুলিকে আমরা সম্পদ বলবো এবং কোনগুলি দৃশ্যমান সম্পদ, কোনগুলি অদৃশ্যমান সম্পদ। এখন আমরা কোনো জিনিসকে সম্পদ হতে হলে তার 4টি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অর্থনীতির কয়েকটি বৈশিষ্ট্য আছে। এই যে দেখো, এখানে আমি তোমাদের স্লাইডের মধ্যে দেখাচ্ছি যে অর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে 4টি। অর্থনীতির কয়েকটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে কয়টি বৈশিষ্ট্য? 4টি। উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা, বাহ্যিকতা। উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা, বাহ্যিকতা। এই 4টি হচ্ছে অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্য। অর্থাৎ অর্থের বিনিময়ে যে সম্পদ ক্রয় করব সেই সম্পদগুলি এই 4টি বৈশিষ্ট্য থাকতে হবে। যদি এই 4টি বৈশিষ্ট্যের কোনো একটি না থাকে তাহলে আমরা তাকে অর্থনৈতিক সম্পদ বলতে পারবো না, তাকে আমরা অর্থনৈতিক সম্পদ বলতে পারবো না। এখন দেখো উপযোগ কী।
এখন আমরা আলোচনা করব উপযোগ কী। উপযোগ উপযোগ বলতে আমরা কি বুঝি? উপযোগ হচ্ছে সম্পদের একটি বৈশিষ্ট্য। তবে উপযোগ হচ্ছে যে এমনই একটি দ্রব্য যা মানুষের অভাব মেটানোর ক্ষমতা রাখে। সম্পদের এমনই একটি বৈশিষ্ট্য উপযোগ যে তার যদি কোনো একটা জিনিস যদি মানুষের অভাব নাই মেটাতে পারে তাহলে তার উপযোগ নাই। এখন আমি কিছু ছবির মাধ্যমে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতা, অর্থাৎ যে জিনিস মানুষের অভাব মেটাতে পারে, প্রয়োজন মেটাতে পারে, সেটাই হচ্ছে উপযোগ। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই যে এখন আমি কিছু ছবি নিয়ে আসছি। দেখো এখানে ভাঙা চেয়ার। এই ভাঙা চেয়ার কি আমার প্রয়োজন মেটবে? আমার অভাব মেটাতে পারবে? তোমরা বসে পড়তে পারবে ভাঙা চেয়ারে? না, পারবে না। তাহলে তো তোমার প্রয়োজন মিটলো না। ছেঁড়া প্যান্ট, এটা পরে বের হওয়া যাবে? যাবে না। তাহলে এটাও তোমার প্রয়োজন মেটো না। প্রয়োজন না মেটানোই হচ্ছে তোমার অভাব পূরণ হলো না। তাহলে এই জিনিসগুলির কী নেই? উপযোগ নেই। তাহলে এগুলি অর্থনীতির ভাষায় সম্পদও নয়। বুঝতে পারছো? ভাঙা চেয়ার, ছেঁড়া কাপড়, এগুলি তোমাদের অর্থনৈতিক ভাষায় সম্পদ নয়। এই যে শার্ট, একটা সুন্দর শার্ট, কোনো দিক দিয়ে ছেঁড়া নয়। এই শার্টটা পরে তুমি বের হতে পারবে, বেড়াতে পারবে। তোমার শার্টের প্রয়োজন, শার্ট আমরা যে কারণে পরা হয়, এই প্রয়োজনটা মেটাতে পারবে। চেয়ার আমাদের বসার কাজে ব্যবহৃত হয়। এই যে আমি ক্লাস করছি, বসছি চেয়ারে, এই প্রয়োজন মেটাতে পারবে এই চেয়ারটা। এটা কোনো ভাঙা চেয়ার না, ভালো চেয়ার। তাহলে এটা উপযোগ আছে। তাহলে আমরা অবশ্যই এখন উপযোগ কি বুঝতে পারছি। যে জিনিস মানুষ, যে দ্রব্য বা জিনিস মানুষের প্রয়োজন মেটাতে পারে, সেটাই মানুষের প্রয়োজন মেটানোটাই হচ্ছে, মেটানোর ক্ষমতাটাই হচ্ছে উপযোগ। কোনো দ্রব্যের অভাব মেটানোর ক্ষমতাটাই হচ্ছে উপযোগ। এখন আসছি আমি অপ্রাচুর্যতা। অপ্রাচুর্যতা বলতে কি বুঝি? কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণের যোগান কী হতে হবে? সীমিত হতে হবে। কোনো দ্রব্য যদি সম্পদ হতে হয় তাহলে সেই সম্পদটা সীমিত হতে হবে, তার যোগানটা সীমিত হতে হবে, পরিমাণটাও সীমিত হতে হবে। এখন যদি তোমরা বলো নদীর পানি, এটা তো একটা সম্পদ, কিন্তু অর্থনৈতিক ভাষায় সেটা সম্পদ নয়, কারণ এটা সীমিত নয়। তাহলে সীমিত কোন জিনিসটা? একজন বিক্রেতা তার দোকানে 500 মণ চাল আছে। সে বর্তমান দরে 100 মণ চাল, মনে করো বর্তমান দর হচ্ছে 300 টাকা মণ। 100 মণ চাল সে বিক্রি করবে। এই যে তার 500 মণ চাল ছিল, এ থেকে সে 100 মণ চাল বিক্রি করবে, এটা হচ্ছে যোগান। এটাকে বলে যোগান। এই সীমিত যোগান থাকতে হবে। কোনো জিনিসকে সম্পদ হতে হলে তার সীমিত যোগান থাকতে হবে, পরিমাণও সীমিত থাকতে হবে, তবেই তাকে অপ্রাচুর্যতা বলা যাবে, সম্পদের অপ্রাচুর্যতা বলা যাবে। আমি এখন ছবির মাধ্যমে দেখাই। নদীর পানি কখনোই সীমিত নয়। আমরা নদীর পানি যতই উঠাই শেষ হবে না। কিন্তু দোকানে যতটুকুই আমি পর্যাপ্ত রাখছি, এই যে জমি, ভূমি এটা সীমিত। কোনো ব্যক্তিরই মানে হিসাবের বাইরে নাই, তার একটা সীমাবদ্ধ হিসাবের মধ্যে, পরিমাণের মধ্যে তার সম্পদ সীমাবদ্ধ। এর বেশি সে, তার যতটুকু আছে এর বেশি সে কিছুতেই বলতে পারবে না। কিন্তু নদীর পানিটা প্রচুর, এখানে যে কতটুকু আছে মেপে শেষ করা যাবে না। সেই জন্য নদীর পানিটা অর্থনৈতিক ভাষায় সম্পদ নয়।
আমি পরে আসবো নদীর পানিটা কী ধরনের সম্পদ, সেটা আমি পরে তোমাদেরকে বিশ্লেষণ করব। এখন আরেকটি বিষয় হচ্ছে, সেই নদীর পানিকে যদি, নদীর পানি বলা কোনো পানিকে যদি আমরা শ্রম ব্যবহার করে বোতলবন্দি করি, এই যে দেখো বোতলের মধ্যে পানিটা আছে, এই পানিটা কিন্তু তোমার সম্পদ। কারণ এই পানিটা তুমি শ্রমিকদের অর্থ দিয়ে টাকা খরচ করে এই একটা প্রক্রিয়াজাত করে তুমি এই পানিটা বোতলে বন্দি করেছো। এখন এই বোতলে পানিটা তুমি খরচ করবে আস্তে আস্তে, যেন শেষ না হয়ে যায়। অর্থ দিয়ে কেনা, আমরা জানি অর্থ দিয়ে কিনা জিনিসের মূল্য দিতে হয়, কারণ এটা টাকা দিয়ে কিনে এনেছি, অযথা ফেলে দিলে আমার টাকার অপচয় হলো। সেই জন্য এখানে বোতলবন্দি পানিটা হচ্ছে, এটা একটা সীমাবদ্ধতা আছে, এখানে কত 1 লিটার পানি, এটা একটা সীমাবদ্ধতা আছে। এই জন্য এই পানিটা হচ্ছে অর্থনীতি ভাষায় সম্পদ, কিন্তু এটা অর্থনীতি ভাষায় সম্পদ নয়। ভূমি অর্থনীতি ভাষায় সম্পদ, অর্থ দিয়ে ক্রয়ও করতে হয়, তাছাড়া এটার একটা সীমাবদ্ধতা আছে, এটার যোগান সীমাবদ্ধ। তাহলে আমরা বুঝতে পারছি কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ ও যোগান সীমিত থাকবে। যেমন জমি, গ্যাস, যন্ত্রপাতি ইত্যাদি। জমি, গ্যাসও বেশি নয়, অপ্রতুল নয়। যন্ত্রপাতি, কলকারখানার যন্ত্রপাতি সব কিছুই সীমাবদ্ধতা, আমাদের অর্থ দিয়ে ক্রয় করতে হয়। গ্যাসও আমরা অর্থ দিয়ে ক্রয় করে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি। তাহলে এখন আমরা বুঝতে পারছি অপ্রাচুর্যতা কি। এখন আমি আরেকটি বৈশিষ্ট্যে যাচ্ছি, সেটা হচ্ছে হস্তান্তরযোগ্যতা। হস্তান্তর কথার অর্থে আমরা বুঝি কি, হাত বদল। যে দ্রব্যের হাত বদল করার মতো যোগ্যতা আছে। হাত বদল বলতে বুঝি কি, আমার কাছে যে জিনিসটা আছে সেটা আমি আরেকজনের কাছে দিয়ে দিব, তবে সেটা ভাঙাচোরা হলে তো দেওয়া যাবে না। অর্থের বিনিময়ে আমি আরেকজনকে দিব, সে এটা ক্রয় করতে যদি ইচ্ছুক হয় তবে সেই জিনিসটা সম্পদে পরিণত হলো। এখন আমরা সম্পদের বৈশিষ্ট্য হিসাবে আমরা হস্তান্তরযোগ্যতা বলতে বুঝি হাত বদল। যে দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন হয় তাই হলো অর্থনীতি ভাষা সম্পদ। এখন মালিকানা বদল হিসাবে আমরা কিন্তু অনেক কিছুই পাই। এই যে বাড়িটা আমি বিক্রি করতে পারলে সেটা আমার হাত থেকে একেবারেই চলে গেল। যে জিনিস বিক্রি করার পর আর আমার হাতে থাকবে না, সেটাই হচ্ছে হস্তান্তর যোগ্যতা, হাত বদল। চেয়ার, সেটাও আমি বিক্রি করতে পারবো, টিভি বিক্রি করতে পারবো, টেবিল বিক্রি করতে পারবো। এভাবে আমাদের প্রয়োজনীয় অনেক জিনিসই আমরা হাত বদল করতে, অর্থের বিনিময়ে হাত বদল করতে পারি। তাই এগুলি হচ্ছে হস্তান্তর যোগ্যতা, অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্য। অর্থনীতির ভাষায় কোনো জিনিস সম্পদ হইতে হলে তার হস্তান্তর যোগ্যতা থাকতে হবে। হস্তান্তর না করে, এখন তোমরা এই যে আমি আগে পড়ে গেলাম যে ভূমিকে কি হস্তান্তর যোগ্যতা আছে? আছে, অবশ্যই আছে। ভূমি আমরা কি করি? বিক্রি করলে ওই ভূমির উপর আর আমার কোনো মালিকানা থাকে না। এই ভূমির উপর আমার আর কোনো মালিকানা থাকে না। এই যে বাড়িটাও তো বিক্রি করার পর আমার আর কোনো কি থাকবে না, এর উপর কোনো দাবি থাকবে না। সেই জন্য এটা হাত বদল করা যায়। যে দ্রব্য হাত বদল করা যায় সেটাই হচ্ছে হস্তান্তর যোগ্যতা। এখন আসো বাহ্যিকতা। সম্পদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বাহ্যিকতা। এখন বাহ্যিকতা বলতে আমরা কি বুঝি? তার বাহিরের রূপ, বাহির থেকে যে সম্পদ আমরা বাহির থেকে দেখতে পাই সেটাই হচ্ছে সম্পদ। বাহির থেকে দেখা যায় না, সেটা অর্থনীতির ভাষায় সম্পদ নয়। মানে এটা আমরা জানি। এখন দেখো কোনগুলিকে আমরা বাহ্যিকতা সম্পদ বলতে পারি না। যে সমস্ত দ্রব্য মানুষের অভ্যন্তরীণ গুণ বোঝায় তা অর্থনীতির ভাষায় সম্পদ নয়। কারোর কম্পিউটারের উপর অভিজ্ঞতাটা, বাহ্যিকতা নাই।
কিন্তু ডাক্তার যে রুগীকে সেবা দিচ্ছে এটাও কিন্তু বাহ্যিকতা নাই। কিন্তু এটা অর্থনীতি ভাষায় সম্পদ নয়, কিন্তু অদৃশ্য অর্থে এটা অর্থনীতি ভাষায় সম্পদ। এটা অদৃশ্য বস্তু, তার সেবাটা অদৃশ্য বস্তু, সেই জন্য এটাকে অর্থনীতি ভাষায় সম্পদ বলে। কারণ ডাক্তার তার অভিজ্ঞতা, কম্পিউটারের যে অভিজ্ঞতা আছে সেটাকে বিক্রি করে, সে যদি একটি সফটওয়্যার তৈরি করে বিক্রি করে, তাহলে সে অর্থ উপার্জন করলো, সফটওয়্যার বিক্রি হলো, তখন তার অভিজ্ঞতাটা কাজে আসলো। এই জন্য এটা হচ্ছে অদৃশ্য সম্পদ। অদৃশ্য সম্পদ হিসাবে এটি একটি সম্পদ। তাহলে এখন আমরা অবশ্যই অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্যগুলি ভালোভাবে বুঝতে পেরেছি। তোমাদের এ সম্পদে যদি কোনো বোঝার অসুবিধা থাকে তোমরা কমেন্ট করবা, আমি তার উত্তর দেব। এখন আসি আমরা সম্পদের শ্রেণীবিন্যাসে। এখন আমরা তো শুধু সম্পদ জানলাম, সম্পদ কি, একটা সম্পদকে 4টি বৈশিষ্ট্য থাকলেই কেবল এটাকে আমরা সম্পদ বলি। এখন এই সম্পদগুলিকে, যতগুলি সম্পদ আমরা দেখলাম, সম্পদের বৈশিষ্ট্য আমরা পড়লাম, তার মধ্যে উৎপত্তির দিক থেকে সম্পদকে আমরা পাই। উৎপত্তি বা উৎসগত দিক থেকে সম্পদ কত প্রকার? উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ পাই আমরা 3 প্রকার। এই যে দেখো, 1 হচ্ছে প্রাকৃতিক সম্পদ, 2 হচ্ছে মানবিক সম্পদ, 3 হচ্ছে উৎপাদিত সম্পদ। প্রাকৃতিক সম্পদ কি? এখন আমরা জানব প্রাকৃতিক সম্পদ কি। প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রকৃত প্রদত্ত সম্পদ, অর্থাৎ যে সম্পদ মানুষ সৃষ্টি করতে পারে না, সেগুলি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এখন তোমরা বুঝতে পারছো প্রাকৃতিক সম্পদ কি? এই যে দেখো, ভূমি, বনভূমি, গাছপালা, খনিজ সম্পদ, নদ নদী, কৃষি সম্পদ, পানি সম্পদ, এগুলি কি আমরা কেউ একটা সৃষ্টি করতে পারি? কেউ আমরা পারি না। সব প্রকৃতি প্রদত্ত, আল্লাহ কর্তৃক সৃষ্টি। তাই এগুলি প্রাকৃতিক সম্পদ। যে জিনিস আমরা এই সম্পদগুলি কেবল কি করতে পারি? রূপ পরিবর্তন করতে পারি, তাই না? যেমন মনে করো বনভূমি, বনভূমি থেকে কী পাই আমরা? গাছ পাই। গাছ থেকে আমরা নানান জিনিস তৈরি করি, ভূমি থেকে ফসল ফলাই। খনিজ সম্পদ, আমাদের খনিজ সম্পদ আছে অনেকগুলি। এই খনিজ সম্পদ আমরা নানা কাজে ব্যবহার করি। নদ নদীর পানিও আমরা নানা কাজে ব্যবহার করি, বিদ্যুৎ উৎপাদন এবং নদীর মাছ আমরা ব্যবহার করি। তাহলে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেই প্রাকৃতিক সম্পদের রূপ পরিবর্তন করে আমরা এটা অন্য সম্পদে রূপান্তর করতে পারি। কিন্তু প্রাকৃতিক সম্পদ যেগুলি, এগুলি প্রকৃতি প্রদত্ত, এটা আমরা সৃষ্টি করতে পারি না। এখন দেখো মানবিক সম্পদ। মানবিক সম্পদ কি? মানবিক সম্পদ হচ্ছে মানুষের আভ্যন্তরীণ গুণ। মানবিক সম্পদ হচ্ছে কি? মানুষের আভ্যন্তরীণ গুণ, যোগ্যতা, দক্ষতা। একজন ব্যক্তির যোগ্যতা, দক্ষতা। যেমন একজন ভালো গান গায়, এটা হচ্ছে তার যোগ্যতা। কবির প্রতিভা, কবি কবিতা লেখে, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন, গান লিখেছেন, কাজী নজরুল ইসলাম গান লিখেছেন, কবিতা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, গজল লিখেছেন। এগুলো হচ্ছে তার নিজস্ব প্রতিভা। একজন ব্যক্তির ব্যক্তিগত যে গুণগুলি, সেগুলিকে বলা হয় মানবিক সম্পদ। সাংগঠনিক ক্ষমতা। সাংগঠনিক ক্ষমতা বলতে কী বুঝি? এটা একজন ব্যক্তির একটা ক্ষমতা, কি বলবো এটাকে বলতে পারি যোগ্যতা। কারণ সবারই কিন্তু সাংগঠনিক কথার অর্থ হচ্ছে
একত্রিত করে কোনো কাজ করা। একত্রিত করে কোনো কাজ করার ক্ষমতা কিন্তু সবার থাকে না, তাই না? এই যে নেতারা লোকজন মন্ত্রী হচ্ছে, নেতা হচ্ছে, সবাইকে হতে পারতেছে? হতে পারছে। তাই কোনো কাজ করার ক্ষেত্রে এই যে কয়েকজনকে নিয়ে কোনো কিছু, বেশ কিছু জিনিসপত্রকে নিয়ে যে একত্র করে কোনো কাজ করার যে ক্ষমতা, দক্ষতা সবার হয় না। যার আছে, যে যার সাংগঠনিক ক্ষমতা আছে, সেটা হচ্ছে তার মানবিক সম্পদ, মানবিক গুণ। এটা মানবিক সম্পদের আওতায় পড়ে। তাহলে এখন আমরা বুঝতে পারছি মানবিক সম্পদ কোনগুলি। এরপর দেখো উৎপাদিত সম্পদ। এখন উৎপাদিত সম্পদ বলতে আমরা কি বুঝব? উৎপাদিত সম্পদ হচ্ছে কোনো জিনিস তৈরি করার জন্য যে সকল দ্রব্য বা কাঁচামাল তৈরি করতে হয়, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ এবং মানবিক সম্পদকে একত্র করে যে সম্পদ সৃষ্টি হয় তাকেই বলা হয় উৎপাদিত সম্পদ। এই যে কাঁচামাল, এখানে আমি বললাম কাঁচামাল। কাঁচামাল বলতে আমরা কি বুঝি? মনে করো আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরি খুলব। গার্মেন্টস ফ্যাক্টরি খোলার জন্য আমার প্রথমে যে যন্ত্রপাতি লাগবে সেটা আমার তৈরি করতে হবে। যন্ত্রপাতি, তারপর সুতা, মেশিন, এগুলি যে লাগবে, এগুলি হচ্ছে আমার গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করার কাঁচামাল। আমি কাপড় তৈরি করলে আমার সুতা লাগবে, কাপড়ের রং ডিজাইন করার জন্য রং লাগবে, ডিজাইনের যে জিনিসপত্র লাগবে, এগুলি সবই হচ্ছে আমার কাঁচামাল। কারখানা তৈরি করার জন্য যে যন্ত্রপাতি লাগবে সেটা হচ্ছে কাঁচামাল। তাহলে এইসব উৎপাদিত সম্পদ, কাঁচামাল, যন্ত্রপাতি, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান উৎপাদিত সম্পদ। কারণ শিক্ষার জন্য আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি, স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছি। এগুলি হচ্ছে আমাদের উৎপাদিত সম্পদ। এখন আমি স্লাইডের মাধ্যমে এই জিনিসগুলি তোমাদেরকে আমি একটু প্রত্যক্ষ করে দেখাচ্ছি। এই যে এতক্ষণ আমি তোমাদের পড়ালাম, এর মধ্যে গ্যাস উত্তোলন, নদী, বন, ভূমি, এগুলি কোন ধরনের সম্পদ? নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো এগুলি কোন ধরনের সম্পদ। কোন ধরনের সম্পদ অবশ্যই তোমরা বুঝতে পারছো। এগুলি কোনো একটি সম্পদ কিন্তু আমরা তৈরি করতে পারি না। পারি? গ্যাস আমরা উত্তোলন করি, গ্যাস তো মাটির নিচে উত্তোলন করি প্রক্রিয়াজাত করে। এই যে আমি বলছিলাম রূপ আমরা প্রকৃতিগত জিনিসের রূপ পরিবর্তন করতে পারি। এই কলকারখানার সাহায্যে আমরা গ্যাস উত্তোলন করি, কিন্তু গ্যাস তো মাটির নিচে প্রকৃত পদার্থ। নদীর পানি, এই যে নদীর পানি, এটা আমাদের সৃষ্টি না, প্রকৃতি পদার্থ। এই যে দৃশ্যটা দেখতেছো তোমরা, এই দৃশ্যটা প্রকৃতি কর্তৃক সৃষ্টি হয়েছে। তাই আজ পর্যটকরা এই মনোরম দৃশ্য আকর্ষণ করার জন্য তারা দল বেঁধে যাচ্ছে। তাই এই জায়গাটা এখন আমাদের অর্থনৈতিক সম্পদে পরিণত হয়েছে। কোন ধরনের অর্থনৈতিক সম্পদ? প্রাকৃতিক সম্পদ হিসেবে পরিণত হয়েছে। এই যে গাছ, মানে খেতে ধান রোপণ করছে, কিন্তু ধান হওয়ার ধান তৈরি করার ক্ষমতা মানুষের নাই, প্রকৃতি কর্তৃক ধান সৃষ্টি হবে। এগুলি হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। এখন আমরা দেখি আরও কিছু ছবি। এই যে কবি, উনি একজন কবি। এই কবির প্রতিভাটা হচ্ছে একটা সম্পদ। উনি কারখানায় কাজ করতেছে, এই কারখানায় কাজ করেছে ওই ব্যক্তির যে কাজ করছে, কাজের যে দক্ষতাটা, সেটা হচ্ছে তার একটা সম্পদ, তার নিজের সম্পদ। তাহলে নিজের সম্পদটাকে আমরা কি সম্পদ বলি? কোন ধরনের সম্পদ বলি? নিজের সম্পদকে আমরা বলি মানবিক সম্পদ। তার এগুলি হচ্ছে ওনাদের আভ্যন্তরীণ গুণ। ওনাদের আভ্যন্তরীণ গুণটা কাউকে দেওয়া
যায় না। আমরা জেনে রাখি মানবিক সম্পদ এটা এমনই একটি সম্পদ, এটা একজন আরেকজনকে শিক্ষা যেমন একজন আরেকজনকে দিতে পারে না, ঠিক মানবিক সম্পদটাও মানবিক গুণটাও একজনকে দিতে পারে না, মানে একেবারে হস্তান্তর করতে পারে না। হয়তো উনি আরেকজনকে শেখাতে পারবেন, কিন্তু নিজের দক্ষতা নিজের কাছেই থেকে যাবে। এখন দেখো আরও কিছু ছবি। এই যে এখানে জাহাজ তৈরি হচ্ছে, ঔষধ তৈরি হয়েছে, ব্রিজ তৈরি হয়েছে, কাঁচামাল থেকে ইট, রড, সিমেন্ট তৈরি হয়েছে। ইট, রড, সিমেন্ট তৈরি হয়েছে। তাহলে এগুলি আমরা কি কোন সম্পদ হিসেবে পড়েছি? উৎপাদিত সম্পদ। এগুলি হচ্ছে এগুলি আমরা তৈরি করেছি। উৎপাদিত সম্পদগুলি মানুষ তৈরি করে প্রকৃতিগত সম্পদ এবং মানবিক সম্পদকে কাজে লাগিয়ে, মানুষের যে গুণ দক্ষতা এটাকে কাজে লাগিয়ে আমরা এই সম্পদগুলি তৈরি করে থাকি। সেজন্য এগুলি হচ্ছে উৎপাদিত সম্পদ। এই যে মানুষের মেধা খাটিয়ে কীভাবে ব্রিজ করলে ব্রিজটা ভালো হবে, টেকসই হবে, পানি যাতায়াতের সুবিধা হবে, ঔষধ তৈরি করতে গেলে চিন্তা করতে হয় যে ওষুধে কোনো রকম যেন কোনো রকম কি বলবো, ওষুধ তৈরিতে যদি নিয়মের কমতি ঘটে বা এই যে ওষুধের যে জিনিসগুলি একত্রিত করে একটি ওষুধ তৈরি হয়, এগুলি যদি সঠিক না হয় তাহলে ওষুধে খেলে মানুষ মারা যাবে। এগুলি চিন্তা করে একটি ওষুধ তৈরি করতে হয়। তাই এগুলি হচ্ছে মানুষের উৎপাদিত সম্পদ। এরপর দেখো ইট, রড, কাঠ, সিমেন্ট, এগুলি হচ্ছে কাঁচামাল। এই কাঁচামালগুলি কিন্তু কাজে লাগিয়ে আমরা কি তৈরি করছি? এই ব্রিজ তৈরি করছি, যোগাযোগের জন্য ব্রিজ তৈরি করছি। জাহাজ, মানুষ তার মেধা এবং এই যে রড বলো, স্টিল বলো, যা দিয়ে এই জাহাজটা তৈরি করা হচ্ছে এগুলিও মানুষের তৈরি। এই সবগুলি নিয়ে আমরা একটা জাহাজ তৈরি করেছি কাঁচামাল নিয়ে। তাহলে এখন আমরা এই সবগুলি সম্পদ হচ্ছে আমাদের কি সম্পদ? উৎপাদিত সম্পদ। এখন আমি আশা করি তোমরা সম্পদ উৎসগত দিক থেকে বা উৎপত্তির দিক থেকে যে সম্পদকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং কোনগুলিকে কোন সম্পদ বলা হয় এটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমি স্লাইডে কিছু প্রশ্ন তুলে ধরছি তোমাদের ধারণার জন্য যে কী ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন অর্থনৈতিক সম্পদ কী? যে আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে অর্থনৈতিক সম্পদ কী? যে সম্পদ ক্রয় করতে অর্থ ব্যয় হয়। অর্থনীতির ভাষায় কিন্তু সবগুলি অর্থনৈতিক সম্পদ নয়। যেমন নদীর পানি অর্থনৈতিক সম্পদ নয়, কারণ এটাকে আমরা অর্থ দিয়ে ক্রয় করি না। সম্পদের বৈশিষ্ট্যগুলি কী কী? এই যে 4টি বৈশিষ্ট্য আমি তোমাদেরকে পড়াইছি: উপযোগ, অপ্রযোজ্যতা, হস্তান্তরযোগ্যতা, বাহ্যিকতা। উৎসগত দিক থেকে সম্পদ কত প্রকার? 3 প্রকার। উপযোগ বলতে কি বোঝায়? উপযোগ বলতে আমরা কি বুঝছি? যে যার অভাব মেটানো, যে দ্রব্যের অভাব মেটানোর ক্ষমতা আছে সেটাই হচ্ছে উপযোগ। এখানে দেখো অর্থনৈতিক ভাষায় নদীর পানি ভাঙা চেয়ারকে সম্পদ বলা যায় না কেন? এই যে এখানে ভাঙা চেয়ার এবং নদীর পানি এই দুটিকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যায় না কেন? এই ধরনের প্রশ্ন তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। তো কেন বলা যায় না এটা আমি বুঝিয়েছি, আশা রাখি তোমাদের মনে আছে, তোমরা এর উত্তর সুন্দর করে দিতে পারবা। আজকের মতো এখানেই আমার ক্লাস শেষ করছি। আশা করি তোমরা ক্লাসটা বুঝে নিয়েছো।
আর নিয়মিত আমার ক্লাসগুলি তোমরা দেখবা। আজ এখানেই শেষ করছি। ভালো থেকো। ধন্যবাদ তোমাদের।